হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই বছর দুর্গাপুজোয় আমাদের বাংলা থেকে 3টি সিনেমা রিলিজ হচ্ছে, তার মধ্যে আমাদের মিঠুনদার শাস্ত্রী সিনেমাটাও আছে। তো আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে শাস্ত্রী, বহুরূপী এবং টেক্কার মধ্যে কোন সিনেমাটা এবারে পুজো এগিয়ে থাকবে, কোনটার জন্য হাইপ সব থেকে বেশি আছে, এটা বলেছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি তার আগে একবার সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তো সেই সিনারিওটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। প্লাস বাংলার বর্তমান পরিস্থিতি, প্লাস পুজোর সময় লড়াই, এবং তার সাথে আপনার যে শাস্ত্রীর যে প্রোডাকশন টিম, সেই টিমের বেশ কিছু গাফিলতি চোখে পড়ছে, যার ফলে কিন্তু এইবার পুজোতে মিঠুনদার বক্স অফিস সাকসেস নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো ফার্স্টে যদি আমি বলি যে বর্তমান বাংলার পরিস্থিতি কি, দেখুন, সত্যি কথা বলতে আগস্ট মাসে আমাদের বাংলায় আমার এক দিদির সাথে যে নারকীয় ঘটনা হয়েছিল, সত্যি বলছি সেরকম, মানে আমি দুঃস্বপ্নও চাইবো না কোনো মায়ের সাথে এরকম হোক, কোনো দিদির সাথে এরকম হোক আবার। বাট আনফর্চুনেটলি আমাদের এই পোড়া দেশে এখনও সে কোনো বিচার পাওয়া যায়নি। আজকে প্রায় 1.5 মাস হতে চললো। একের পর এক সেই সানিদারে সেই ডায়লগটা হয় না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এরকম অত নিষ্ঠুরভাবে একজনকে মারা হলো। কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মেডিকেল কলেজ একটা, সেখানে কোনোরকম কোনো রেসপন্স পাওয়া গেল না। ইজ ভেরি প্যাথেটিক। তো সেই নিয়ে চারদিকে একটা প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েই রয়েছে। ঠিক আছে, তারপরে একটা বড় ব্যাশিং লক্ষ্য করা যাচ্ছে বাংলার স্টারদের নিয়ে। তার একটা মেন কারণ হচ্ছে, প্রথম থেকে বাংলার কোনো স্টার কোনো রকমভাবে কোনো রিয়্যাক্ট করেনি। তারপরে একটা সময় সরকার পক্ষের তরফ থেকে বা যে কোনো কারণেই হোক তারা আন্দোলনে বেরোয়, তখনও তাদের অনেক কিছু নেগেটিভিটি সহ্য করতে হয়েছে। প্লাস তার উপরে কিছু স্টার আছে এমন, যারা এমন কিছু বিরূপ মন্তব্য করেছে, আমি সবার নাম এখানে নেব না, যে বিরূপ মন্তব্য করছেন, যার ফলে স্টারদের প্রতি একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। এবং এই নেগেটিভিটি তৈরি হওয়ার আরও একটা বড় কারণ দেখুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডিয়ার যে কোনো ইন্ডাস্ট্রিতে চলে যান, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু পলিটিক্যাল অ্যাফেয়ার আছেই। সে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, সাউথের যে কোনো ইন্ডাস্ট্রি বলুন, মারাঠি, পাঞ্জাবি, যে কোনো ইন্ডাস্ট্রির সাথে কিন্তু তাদের পলিটিক্যাল অ্যাফেয়ার থাকেই, সেখানকার লোকাল পলিটিক্সে। ঠিক আছে, বাট আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই পলিটিক্সটা একেবারে আদ্য প্রান্তভাবে ঢুকে গেছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি যদি 100 জন স্টার থেকে থাকে, তার মধ্যে প্রায় 95 জনই কিন্তু পলিটিক্সের সাথে যুক্ত। ঠিক আছে, এবং পলিটিক্সের সাথে যুক্ত মানে অন্ধ পলিটিক্স টাইপের জিনিস করে গেছে তারা, যে যদি এ বলে তো এটাতে বলবো, এ কথা বললে এটাতে কথা বলবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু এবার বাংলা ইন্ডাস্ট্রি অবশ্যই একটা ছোটো ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যা ব্যাপ্তি আর কি মহানায়ক উত্তম কুমারের সময় ইন্ডাস্ট্রির যা ব্যাপ্তি ছিল, সেটা কিন্তু এখন নেই, এটা মাথায় রাখতে হবে। তো সেই ব্যাপ্তিটা যখন কমেছে, ইন্ডাস্ট্রির আয়তন যখন ছোটো হয়েছে, তখন স্টারেরা নিজেদের পেট চালানোর জন্য এই পলিটিক্যাল লোকেদের সঙ্গে জুড়তে শুরু করে দিয়েছে, তারাদের কথায় উঠতে বসে শুরু করে। এই জিনিসটা কিন্তু মানুষ ভালো চোখে দেখেনি। এবং রিসেন্ট টাইমে যখন এত নিষ্ঠুর একটা ঘটনা হলো, সেই জায়গায় যখন পলিটিক্সের লোক, মানে এইসব পলিটিক্যালের সাথে যুক্ত আর্টিস্টরা কোনো প্রতিবাদ করলো না, সেটা কিন্তু মানুষের মনে একটা ভীষণ বড় বিদ্বেষ তৈরি করেছে বাংলা ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের জন্য। এবার দেখুন, মিঠুন চক্রবর্তী কিন্তু এসবের ঊর্ধ্বে। ঠিক আছে, মিঠুন চক্রবর্তীর একটা আলাদা ইমেজ আছে। যতই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিছু আবার লোকজন এসে তার নামে উল্টোপাল্টা কথা বলুক, তার কিন্তু একটা আলাদা অডিয়েন্স আছে, যারা সত্যিই সেই মানুষটা কত কিছু করেছে বাংলার জন্য, তার নিরলস প্রয়াস করেছে, সেটা অনেকে জানে। ঠিক আছে, অনেকে জানে। ঠিক আছে, ইভেন একটা সময়, সত্যি কথা বলছি, আমি যখন ছোটো ছিলাম, যখন মিঠুন চক্রবর্তী কে সেটা জানতাম না, তখন আমি আমার বাবা মায়ের মুখে এটা শুনেছি যে মিঠুন চক্রবর্তী এই বাংলার জন্য অনেক কিছু করেছে। এবং আমি এরকমও শুনতাম যে যেসব বাবা তাদের মেয়েদের বিয়ে দিতে পারছে না, মিঠুন চক্রবর্তী নিজের খরচে তাদের বিয়ে দিয়েছে, এরকমও শুনেছি। তো এরকম প্রচুর কাজ তিনি করেছে। তো তার একটা আলাদা ফ্যান ফলোইং আছে, প্লাস তার প্যান ইন্ডিয়া সুপারস্টার, ইন্টারন্যাশনাল ফিগার তিনি একজন। তো সেই ফ্যান ফলোইংটা আছে। বাট এইখানে যে তিনি সিনেমাটা করছেন, এই সিনেমাটা কিন্তু ইন্ডাস্ট্রির ঊর্ধ্বে নয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে। প্লাস এই সিনেমার মধ্যে এমন একজন আছে, সোহম চক্রবর্তী, যিনি কিছুদিন আগে এরকমই একটা কেস করেছিলেন, যে একটা হোটেল, 5 তারা হোটেলের একজন মালিককে তিনি মারধর করেছিলেন। তো সেই একটা জিনিস মানুষের মনে কিন্তু এখনও আছে। প্লাস তার সঙ্গে এই যে আরজি করার ঘটনার সব কিছু মিশ্রে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেটা
যে 3টে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, সেই 3টে বাংলা সিনেমার জন্য একটা অশনি সংকেত, কিন্তু শাস্ত্রীর জন্য একটু হলেও বেশি। তো এই জিনিসটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, জানেন তার রাজনীতিতে তার অবদান কী সেটা তো আমি জানি না। তিনি একটা দলের মুখপাত্র। তিনি যে মিঠুন চক্রবর্তী লাস্ট 2 বছরে যখনই সিনেমা এসছে তখনই তিনি চলে এসছেন সোশ্যাল মিডিয়াতে মিঠুন চক্রবর্তীর নাম নিয়ে নিজের পপুলারিটি গেইন করার জন্য তিনি চলে আসেন, এবারেও শতবিধি চলে আসেন। বাট প্রবলেমটা হচ্ছে এই আরজি করের ঘটনা প্লাস এই মানুষটার এই সেম জিনিস রিপিটেড জিনিসটা করার। এখন দেখছি কিছু কিছু মানুষ এটা সুযোগ নিয়ে মিঠুন চক্রবর্তীর নামে বলছেন যে মিঠুন চক্রবর্তী সুবিধাবাদী মানুষ, সিনেমার প্রচারের জন্য তিনি নাকি এই আন্দোলনে যোগ দিচ্ছেন। তো তাদের একটা কথা আমি বলে দিই যে 87, 88, 89 বা 90s দশকের কথা যদি বলি, যখন তিনি দেশের 1 নম্বর সুপারস্টার, ঠিক আছে, সেই সময় বাংলায় দাঁড়িয়ে দুর্গাপুজোর সময় তিনি থ্যালাসেমিয়ার পেশেন্টদের সাহায্যার্থের জন্য কলকাতা শহরের রাস্তায় হেঁটে হেঁটে বিভিন্ন বাস থেকে বিভিন্ন লোকাল জায়গা থেকে টাকা কালেক্ট করে থ্যালাসেমিয়ার জন্য দিয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তিনি যখন শুক্রবার দিন যখন তার বাড়িতে সমস্ত চেক আসতো না, তার মধ্যে 60% চেক তিনি বাংলার বা ভারতের বিভিন্ন প্রান্তের গরিব মানুষের জন্য দিয়ে দিতেন। তার জন্য তার কোনো রকম কোনো ওই মিডিয়ার দরকার ছিল না। এটা আপনারা যে কোনো জায়গায়, সুদেশ ভোসলে রিসেন্টলি কমেডি উইথ কপিল শর্মা শোতে গিয়ে নিজে বলেছেন, আপনি দেখে নিতে পারেন যে সুদেশ ভোসলে অ্যাবাউট মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে যে মিঠুন চক্রবর্তী বাংলার অনাথ শিশুদের জন্য প্রচুর কাজ করেছেন। সে চ্যারিটি শো বলুন, বিভিন্ন জিনিস করে গেছেেন। 2000 সালে যখন বন্যা হয় তখন এই মিঠুন চক্রবর্তী কিন্তু সমস্ত বলিউডের বড় বড় তারকা এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের, ফুটবল টিমের বড় বড় তারকাদের নিয়ে যুব সংঘ বলি সরি আমাদের যুব ভারতী যে ক্রীড়াঙ্গন আছে, সেই ক্রীড়াঙ্গনে ফুটবল ম্যাচের আয়োজন করে সেই লক্ষাধিক টাকা কিন্তু দান করেছিলেন। তিনি কোনো পাবলিসিটি চাননি। যদি তিনি পাবলিসিটি চাইতেন তাহলে তিনি আজকে স্বয়ং সুদের মতো জায়গায় চলে যেতেন, ঠিক আছে। কিন্তু মিঠুন চক্রবর্তী কোনো পাবলিসিটি চাননি। তিনি বরাবর বলে আসছেন যে যদি আমি বাহাতে দান করি তাহলে আমার ডান হাত যেন সেই দানের বিষয়ে জানতে না পারে। তিনি এটাই করে গেছেন। ইভেন রিসেন্টলি কোভিডের টাইমে তিনি তার প্রচুর তো লোক আছে যারা তার উটির যে হোটেল আছে, 5 স্টার হোটেল, মোনার গ্রুপ অফ হোটেল, সেখানে প্রচুর বাংলা থেকে লোকে কাজ করতে যায়, ঠিক আছে। প্রত্যেকটা বেসরকারি সপ্তাহে সেই সময় কর্মী ছাঁটা শুরু হয়েছিল। মিঠুন চক্রবর্তীর কিন্তু কোনো কর্মী ছাঁটা তো দূরের কথা, তার প্রত্যেকটা কর্মী প্রতি মাসে কিন্তু টাকাও পেয়েছে। দুটো কোভিডের যে 2বার আপনার লকডাউন হয়েছিল, প্রতিটা লকডাউনে তার প্রতিটা কর্মচারী টাকা পেয়েছে। এটা হলো মিঠুন চক্রবর্তী। তো যারা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা এসে মিঠুন চক্রবর্তী উল্টোপাল্টা কথা বলছেন, তাদের বলি একটুখানি আগে জেনেন এই মানুষটা কি। সেই জন্যই এত নেগেটিভিটি ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও এই মানুষটার হয়তো এই মানুষের দল বদল বা কোনো রাজনৈতিক দলে থাকাটাকে আমিও সমর্থন করি না অ্যাজ হিজ ফ্যান। তো আমি কোনোদিনই সমর্থন করি না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, হয়তো আজকে দিনে রাজনীতিতে যোগ না দিলে, দল না পাল্টালে তার জায়গাটা যেসব মানুষ তাকে নিয়ে কিছু না কিছু কথা বলার সুযোগ পাচ্ছে, তারা সেই সুযোগটাও পেত না। এটা আমি বারবার বলি। বাট তিনি রাজনীতিতে যোগ দেওয়া সত্ত্বেও তার একটা হিউজ ন্যাশনাল লেভেলে হিউজ ফ্যান ফলোয়িং আছে, সেটা তার এই ভালো কাজগুলোর জন্যই। তো কারোর কথা এভাবে নিজেদের কাছের একজন মানুষকে, নিজেদের ঘরের একজন রত্নকে এইভাবে উল্টোপাল্টা কথা বলবেন, এটা আমি রিকোয়েস্ট করলাম। আর যিনি বলছেন তিনি একজন জোকার, তাকে নিয়ে কিছু বলার নেই। তার পপুলারিটি দরকার হয়, সেই জন্য তিনি এইসব কথা বলেন। আর যারা বলছেন যে মিঠুন চক্রবর্তী আজকে পাবলিসিটি সিনেমার প্রচারের জন্য নাকি রাস্তায় নেমেছে, তাদের একটা কথা বলি, যদি তিনি সিনেমায় প্রচারের জন্য আজকে রাস্তায় নেমে, তাহলে আমি বলবো স্বস্তিকা মুখোপাধ্যায় এটা অনেক আগে থেকেই জানতেন, সেই জন্যই তিনি রাস্তায় নেমেছেন, সেই জন্যই তিনি আন্দোলন করছেন, ঠিক আছে। দেব যে একদিন রাস্তায় নেমে মোমবাতি মিছিল করলো, তাহলে সেটাও তার পাবলিসিটির জন্য ছিল। অরিজিৎ সিং যেটা করছে সেটাও তার পাবলিসিটির জন্য করছে, তাই না। আজকে মানুষটার 74 বছর বয়স, মানুষটার হাত ভেঙে গেছে। এবার আপনারা যারা জানেন না তাদের বলে দিই, তার হাত 2 দিনের ব্যবধানে 2বার তিনি পড়ে গেছেন, তার হাতে অস্ত্রোপচার হয়েছে, ঠিক আছে। সেই নিয়ে কয়েক মাস আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন একটা মেজর অ্যাটাকের ফলে। তো সেই মানুষটা যে পথে নামছে, আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো দলীয় পতাকা, কোনো দলীয় স্লোগান দেখেননি তো, তাহলে কিসের জন্য বলছেন? আজকে যদি উনি রাস্তায় না নামতেন তখন আপনারা বলতেন যে কেন নাবিনি, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয় কি, কেন নাবিনি মিঠুন চক্রবর্তী সিনেমা দেখবো না। এটা অনেকে বলবে যে কে বলেছে এটা, এরকম না নামলেই ভালো হতো। তাদের একটা উদাহরণ বলি,
কিছুদিন আগে বুমবাদের একটা কোনো সিনেমার সংক্রান্ত কিছু পোস্ট দেখছিলাম, তার নিচে আমি এরকম অজস্র কমেন্ট দেখছিলাম যারা বলছিল এটা সেই প্রসেন চট্টোপাধ্যায় যিনি কিছুদিন আগে যখন টলিপাড়ায় ডিরেক্টর দিন নিয়ে এত কিছু হলো তখন সব টলিপাড়াকে এক করে আন্দোলনে নেমেছিলেন, আজকে কেন তিনি কোনো কথা বলছেন না? বলছেন কারণ প্রসেন চট্টোপাধ্যায় কোনো কথা বলেনি। তো সেম জিনিসটা মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলোই তখন বলতো, আর আজকে তারাই বলছে যে মিঠুন চক্রবর্তী কেন নামছে আন্দোলনে, কিছু বলার নেই। তো প্লিজ আরও যারা আপনার মিঠুন চক্রবর্তীর ফ্যান্স আছেন তাদের আমি বলবো এই ধরনের জায়গায় গিয়ে নিজেদের মাথা নষ্ট করবেন না, এরা সত্যি কাউর নয়, এরা একেবারে মানে ছেটে ফেলা লোকজন, এদের কথায় কি একদম ইয়ে করবেন না। তো এর একটা কারণ এই ধরনের নেগেটিভিটি কিছু লোক তৈরি করছে, ঠিক আছে, তো সেটাতে পা না দেয় ভালো। এরপরে সেকেন্ড যে কারণটা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের কিছু শিক্ষিত সমাজ থেকে একটা ডাক এসছে উৎসবকে বয়কট করতে হবে। তো আমি এইটার তীব্র নিন্দা করি, তীব্র বিরোধ করি। উৎসবকে বয়কট করার কোনো জায়গায় নেই, ঠিক আছে। এই উৎসবটার জন্য, এই 4 দিনের উৎসবটার জন্য বাংলায় এমন অনেক অনেক মানে অনেক হাজার লোক আছে যাদের সারা বছরটা ওয়েট করে থাকে। তারা শুধু শহর কলকাতায় প্রায় 40,000 ঢাকি আসে এই সময় বাংলার দূর দূরান্ত প্রান্ত থেকে, উৎসব বন্ধ হয়ে যাবে এত সোজা? সেই মানুষগুলো কী করবে তখন? কয়েক লক্ষ লোকের জীবন নির্বাহ হয় এই 4 দিনে। কয়েক হাজার ছেলে মেয়ে আশা করে থাকে যে তার বাবা শহরে যাবে, কিছু পয়সা ইনকাম করবে, নতুন ড্রেস কিনে আনবে, এই জন্য পূজাটা বন্ধ হয়ে যাবে না ভাই। আন্দোলনটা চলছিল, আন্দোলন চলবে, কিন্তু আন্দোলনে শুধু আন্দোলনের পেছনে হেঁটে গেলেই হবে না, আন্দোলনে মন থেকে যোগ দিতে হবে। আমি এরকম বহু লোককে দেখেছি যাদের মানে মনোভাবটা এরকম যে ভাই আরে এই বললো সেই জন্য আমি মিছিলে নেমেছি। ভাই কী করছিস, এই মিছিলে যোগ দিয়েছিস নাকি? আরে না না, ওই বললো সেই জন্য মিছিলে হাঁটছি। এইরকম মেন্টালিটি নিয়ে আন্দোলনে যোগ দিয়ে কোনো লাভ নেই। মন থেকে ফিল করতে হবে, মন থেকে সেই জিনিসটা পেতে হবে। সেই যে ব্যথাটা একটা বাবা মা পেয়েছে, সেই ব্যথাটা ও যেটা আমার দিদি সেদিন যে মানসিক যন্ত্রণাটা সেদিনকে পেয়েছে সেটা ফিল করতে হবে, তারপরে গিয়ে আন্দোলনে যোগ দিই। তখন আপনার মনে হবে না যে হ্যাঁ উৎসব বয়কট করে। হ্যাঁ, আমি বারবার বলেছি যে উৎসব বয়কট করে লাভ নেই, উৎসবের বিলাসবহুলতাটা বয়কট করুন। এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এই দামি দামি পোশাক কেনা। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আপনারা যারা যেখানে থাকুন, ঠিক আছে, যারা যেখানে থাকুন একবার নিজেদের এলাকায় যেখানে বাজার হাট মল ফল আছে ওখানে গিয়ে দেখুন তো, বুঝতে পারবেন না যে এখানে আমাদের 1 মাস আগে আমাদের পরিবারের একটা মেয়ের সাথে এত খারাপ একটা নিষ্ঠুর জিনিস হয়েছে। দোকানে লাইন দিয়ে লোকে জামা কাপড় কিনছে, মলগুলোতে ভিড়ে পা ফেলা যাচ্ছে না, এরকম অবস্থা। রাস্তাঘাটে এত ভিড়, যাওয়া যাচ্ছে না সন্ধ্যের পর থেকে। এটা হচ্ছে উৎসব বয়কট করার নমুনা। উৎসবটাকে যদি আপনি ভেতর থেকে ফিল করবেন তাহলে বলতেন যে না এইবারে পুজোয় জামা কাপড় কিনবো না, এইবারের পুজোয় ওই 10-15 লাখ টাকার প্যান্ডেল তৈরি করবো না, এবারের পুজোয় বড় বড় রেস্টুরেন্টে খেতে যাবো না। পুজো হচ্ছে, হ্যাঁ ঠাকুর দেখতে যদি বেরোবো, প্রতিটা লাইন প্রতিটা মণ্ডপ থেকে একটাই আওয়াজ উঠবে, উই ওয়ান্ট জাস্টিস। এইটা হচ্ছিল পুজো। সেই জন্য পুজো বয়কট করার কোনো দরকার পড়তো না, বাট আমরা সেটা করছি না, তো সেইটা বলে লাভ নেই। ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে কিছু আবাল বাঙালি আছেন যারা বলছে বাংলা সিনেমা বয়কট করো। ঠিক আছে ভাই, কটা হিন্দি আর্টিস্ট এই প্রোটেস্টে পাশে এসে দাঁড়িয়েছে? কলকাতা তো ভারতের থেকে বহু দূরে নয়, মুম্বাই থেকে ফ্লাইটে আসতে 3-4 ঘন্টা লাগে। কটা বাঙালি হিন্দি আর্টিস্ট এসে এই পা মিলিয়েছে, বা কটা হিন্দি আর্টিস্ট এর বিরুদ্ধে প্রোটেস্ট করেছে? হ্যাঁ করেছে কয়েকজন, আয়ুষ্মান খুরানা করেছে, আরও বেশ কয়েকজন করেছে, কুমার শানু করেছে, এবং আরও অনেকজনই করেছে দেখলাম। বাট কটা? হাতে গোনা, 10 জনও হবে না। তাহলে কিসের জন্য? 9 তারিখে এই নাটকীয় ঘটনাটা ঘটেছিল 9th আগস্ট। 15th আগস্ট 14th আগস্ট যখন স্ত্রী 2 রিলিজ হয়, তখন সেই স্ত্রী 2 সিনেমাটা কী করে বাংলা ইন্ডাস্ট্রি থেকে 22 কোটি টাকার কালেকশন করে নিয়ে যায়? মামদোবাজি হচ্ছে, হ্যাঁ, হিপোক্রিট বাঙালি মামদোবাজি হচ্ছে। এই হিপোক্রেসির জন্য আজকে এই বাংলা থেকে কয়েক যুগ আগে এই বাংলা থেকে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাসরা জন্মগ্রহণ করা বন্ধ করে দিচ্ছে হিপোক্রেসির জন্য, এই হিপোক্রিট বাঙালির জন্য। কারণ বাঙালির ডিক্লাইন শুরু হয়ে গেছে, বলতে শুনতে খুব খারাপ লাগে। নয়তো আপনারাই বলুন না, হিপোক্রিট বাঙালি না হলে
আপনি জানতো আজকে সাউথের একটা স্টেটে চলে যান, তামিলনাড়ুতে চলে যান, গিয়ে ওখানে বলুন সালমান খান আমাদের এখানকার ট্যুরিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কজন মেনে নেয় সালমান খানকে? কিন্তু আমাদের হিপোক্রিট বাঙালিরা মেনে নেয়, এটা হচ্ছে প্রবলেম। আজকে যখন শাহরুখ খানের ছেলে ড্রাগ নিয়ে ধরা পড়লো, তখন এই হিপোক্রিট বাঙালিরা বলছে কি, না না বড় লোকের ছেলে একটু রকম হতেই পারে, ওতে কোনো অসুবিধা নেই, তাছাড়া তো কিছু প্রমাণ হয়নি। কিন্তু যখন মিঠুনদার ছেলের নামে এই কেসটা হলো, তখন এই হিপোক্রিট বাঙালি বলতে শুরু করলো, হ্যাঁ মিঠুনদা নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজের দলে যোগ দিয়েছে। আর শাহরুখ খানকে দেখুন, শাহরুখ খান মোদির সাথে গিয়ে কতবার ফটো তুলেছে, কতবার হ্যান্ডশেক করেছে, কত মোদি যেখানে যাচ্ছে শাহরুখ খান চলে যাচ্ছে। কি হিপোক্রেসি না হলে কি এই জিনিসগুলো? নিজের ঘরের ছেলেটা খারাপ, বাইরের ছেলেটা ভালো, তাই না? মিঠুন চক্রবর্তীর ছেলের নামে কিন্তু কিছু প্রমাণ হয়নি। আর যে সময় এই ঘটনাগুলো হয়েছিল 2017-18 সাল, ঠিক আছে, যে 18 সাল যখন মিঠুন চক্রবর্তীর ছেলেকে ধরে নিয়ে যাওয়া, আর মিঠুন চক্রবর্তী বিজেপিতে জয়েন করে 2021 সালে। সো হিপোক্রিট বাঙালি কিছু উল্টোপাল্টা বলে লাভ নেই, ঠিক আছে? এই যে লাস্ট কতগুলো রত্ন আমাদের ইন্ডাস্ট্রি থেকে জন্ম নিয়েছে, আমাদের বেঙ্গল থেকে জন্ম নিয়েছে, তাদের মধ্যে ইনি একজন। প্লিজ রেসপেক্ট করতে শিখুন। আর তো রত্ন জন্মানো বন্ধ হয়ে গেছে, এখন সব এই সন্দীপ ঘোষ, সুদীপ্ত সেন এসব জন্মাচ্ছে। তো ডিক্লাইনটা কোন পর্যায়ে গেছে বুঝতে পারছেন? একটা সময় ইন্ডিয়াকে লিড করতো বাংলা, সেটা বিপ্লবের দিক থেকে হোক, সেটা সাহিত্যের দিক থেকে হোক, যে কোনো ক্ষেত্রে ক্রীড়ার দিক থেকে হোক, এখন হচ্ছে না, ঠিক আছে? সো রেসপেক্ট করতে শিখুন। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন টিম শাস্ত্রী, সেই প্রোডাকশন টিমের তরফ থেকে প্রচণ্ড পরিমাণে গাফিলতি হচ্ছে। সত্যি কথা বলছি, প্রচণ্ড পরিমাণে গাফিলতি হচ্ছে। সিনেমাটা রিলিজ হতে আর 20 দিনও নেই। সিনেমাটার এখন পর্যন্ত না কোনো টিজার এলো, না কোনো ট্রেলার এলো, কিচ্ছু আসেনি। আমি আশা করেছিলাম বিশ্বকর্মা পুজোর আগেই যে রোববারটা পড়েছে, মানে 15 সেপ্টেম্বর, সেদিন কিছু একটা আসবে, এলো না। আমি ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন একটা টিজার আসবে, সেটাও এলো না। তো এই আগে বহুরূপী এবং টেক্কার টিজার এসেও সেটা কিন্তু দারুণ পরিমাণে প্রশংসা করিয়েছে। সেই জায়গায় কিন্তু এই সিনেমাটার হাইপ কিছুই নেই, শাস্ত্রীয় হাইপ কিছুই নেই। তো টিজার ট্রেলার এনে যে কিছুটা হাইপ তৈরি করার চেষ্টা করুন, কারণ এখন তো সেরকম পরিস্থিতি নেই যে বড় বড় এই প্রমোশনাল ইভেন্ট করে প্রমোশন করবে। তো টিজার ট্রেলার এনেই মেনলি হাইপ জেনারেট করতে হবে। তো সেই টাইপের জিনিসগুলো কিছু হচ্ছে না। তো এটা ভেরি প্যাথেটিক। তো আমার মনে হয় যে প্রোডাকশন টিমকে আরও জোরদার হওয়া উচিত, আরও কঠিন হওয়া উচিত এই ব্যাপারটায়, যে কীভাবে প্রমোশনাল ইভেন্টগুলোকে আরও বেটারভাবে আনা যায়, যতদিন টিজার ট্রেলার আনা যায়, ঠিক আছে? আমি এর আগেও যখন কাবুলিওয়ালা এসেছিলো তখন আমি বলেছিলাম যে কাবুলিওয়ালা কিন্তু নিয়ে কিন্তু কোনোরকম কোনো প্রচারই হয়নি, ঠিক আছে? এই ক্ষেত্রেও সেটাই, খালি কতগুলো আনন্দলোক, কতগুলো চ্যানেলে ইন্টারভিউ দিয়ে দিলাম মেন স্টার কাছে, তলে কিন্তু প্রমোশনাল ইভেন্ট হয় না, ঠিক আছে? সিনেমার সবসময় কিছু না কিছু ছাড়া উচিত, প্রমোশনাল জিনিসপত্র ছাড়া উচিত। এটাই এই শাস্তির ক্ষেত্রে একেবারেই হচ্ছে না, ফলে হাইপ কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, ঠিক আছে? আর লাস্ট যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে সোহমকে নিয়ে কথা বলবো। তো অনেকে সোহমের যে লাস্ট যে ঘটনাটা করলো, পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে, একটা পাস্তা রেস্টুরেন্টের সঙ্গে মারপিট করলো পাস্তা রেস্টুরেন্ট মালিকের সাথে, সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি এই জিনিসটাকে কখনোই সমর্থন করি না। আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম, যারা বিশ্বাস করবে না তারা গিয়ে দেখতে পারেন, আমার প্লে লিস্টে আছে। একজন নায়কের বা একজন সুপারস্টার বা একজন শিল্পীর, সর্বোপরি একজন শিল্পীর শালীনতাটা বজায় রাখা উচিত, এবং পলিটিক্স থেকে তার সবসময় দূরে রাখা উচিত, এটা আমি পার্সোনালি মনে করি। আর যখন তুমি পলিটিক্স করছো তখন তুমি শিল্পর কাজে করো না, যখন তুমি শিল্প কাজ করছো তখন তুমি পলিটিক্স করো না, তাহলে ঠিক আছে? এটা সবসময় করা উচিত। প্লাস আমি যখন একজন পাবলিক ফিগার, তখন আমি বাইরে কীরকম ব্যবহার করছি সেটা আমার মাথায় সবসময় রাখা উচিত, ঠিক আছে? এই জিনিসগুলোতে কোনো ইয়ে নেই। এবং তার যেই মারধর করার বিষয়টা, এটাকে কখনোই আমি সমর্থন করি না। বাট একটা জিনিস, লাস্ট একটা ইন্টারভিউতে সোহম একটা কথা বলেছিল যে আপনি এর আগে কোনোদিন আমার ব্যাপারে এই ধরনের কোনো উল্টোপাল্টা অভিযোগ কখনো শুনেননি, হঠাৎ করে একটা অভিযোগ শুনলেন, তারপরে সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেলেন আমার প্রতি। আপনারা তো একটু ভাবতে পারতেন যে একটা মানুষ যার ব্যাপারে আমরা কোনো দিনের আগে এইসব কিছু শুনিনি, সে কেন এই জিনিসটা করল। তো এই কথাটা আমার একটুখানি আমার লাগলো, এবং আমি মনে করলাম যে এই কথাটা নিয়ে, এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত অবশ্যই। দেখুন, এটা সত্যি কথা যে সোহমের ব্যাপারে কিন্তু আমরা এর আগে কোনোদিনই কোনো খারাপ খবর শুনিনি। সে পলিটিক্যাল পার্টিতে যোগ দিয়েছে, সে বারবার এটা স্বীকার করে যে আমি আমাদের যে রেসপেক্টেড সিএম আছে তার প্রতি আমি আস্থাশীল, এবং তাকে আমি পথমার্জিত জানি, সেটা সে বরাবরই স্বীকার করে। কিন্তু সে পার্টিতে যোগ দেওয়া এই কোনো কিছু নেই, কিন্তু কোনো রকম কোনো সময় কোনো রকম কোনো যে বাজে নিউজ সেসব কিন্তু হয়নি এর আগে, এটা সত্যি কথাই।
এবার দেব পার্টিতে যোগ দেয়নি, যতটা হাইপ চারদিকে এই ওই ওই বিভিন্ন সোমকে নিয়ে হয়নি, সেটা দেবের মতো তার স্টারডম নেই, সেই জন্য হতে পারে, ঠিক আছে। বাট একটা জিনিস দেখুন, এখানে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় কীভাবে প্রচার করা হচ্ছে যে সাধারণ মানুষকে মারধর করেছে, করেছে একটা সাধারণ মানুষকে সোম নাকি মেরেছে। তো আমি একটা কথা আপনাদের বলি যে কলকাতার একেবারে প্রপার কলকাতা, ঠিক আছে, যেখানে সাধারণ মানুষরা খালি ওই রাস্তাঘাট ফুটপাথ দিয়ে চলাচল করে, যেখানে বিশাল বড় বড় বিল্ডিং, মানে বড় লোকেদের জায়গা, বড় লোকের কলকাতা যেটাকে আমি বলি, রিচম্যানস কলকাতা, সেই বড়লোকের কলকাতায় একটা 5 স্টার হোটেল, ঠিক আছে, একটা 5 স্টার হোটেল যেখানে সিনেমার শুটিং হচ্ছে, যেখানে বড় বড় মানে রাজ্যের সব বড় বড় সেলিব্রিটিরা সেখানে যায়, তার মালিক একটা সাধারণ মানুষ। এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় এলো সোম কালকে এই কথাটা, সোমের এই ইন্টারভিউটা শোনার পরে। কেউ আমাকে ভাববেন না যে শাস্ত্রী আসছে বলে আমি সোমের হয়ে তরফদারি করছি, না, আমি এখন এই জায়গায় বলি তার মারধর করাটা কখনো কোনো অ্যাঙ্গেল দিয়ে আমি সমর্থন করি না, কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়। বাট আমার কাছে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হয়তো এই ইন্টারভিউটা দেখার পরে এলো, সে কিন্তু সাধারণ মানুষ মোটেও নয়, ঠিক আছে। তো যারা সাধারণ মানুষের সব মারধর করছে এইটা বলে বোঝা করে, সেটা কিন্তু একদমই ভুল। সেই লোকটা কোনো রকমভাবে কোনো সাধারণ মানুষ হতে পারে না। সেকেন্ডলি, এখন রিসেন্ট টাইমেই আপনারা দেখবেন যে আমরা বাংলা ইন্ডাস্ট্রি যারা একটুখানি বিগ গ্রেড স্টার লাইক বনি, ইয়াস, সোহম, এদের নিয়ে কি বড় স্টার আসছে এরকম একটা কথাবার্তা বলি, ঠিক আছে। সেখানে একটা 5 তারা হোটেলের মালিক, ঠিক আছে, একটা 5 তারা হোটেলের মালিক সোমকে জাস্ট এমনি কিছু একটা বললো যে আপনি গাড়িটা সরান, সোম সরান আসম, তারপরে তাকে মেরুদর করতে শুরু করে দিলে, এটা কি খুব যৌক্তিক কথাটা? এটা কিন্তু মাথায় রাখার বিষয় একটা। সে কতটা সম্মান দিয়ে তাকে কথা বলেছে, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। সোহমকে আজকে তার সে একজন স্টার বলে তাকে সবাই চেনে, এবং সেই লোকটাকে কেউ চেনে না, কারণ সে একটা 5 তারা হোটেলের মালিক, 5 স্টার হোটেলের মালিক সে। তো সেই জন্য সোহমের এই জিনিসটা তাদের বিষয়ে সোহম একটা লোককে মারধর করেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওই লোকটা যে তার অপোজিটে, সে কিন্তু সাধারণ লোক নয়, সেও কিন্তু কোটিপতি, ঠিক আছে। সে একটা 5 স্টার হোটেলের মালিক, মানে সে কিন্তু যাতা না, ঠিক আছে। যেখানে তার হোটেলে সিনেমার শুটিং হচ্ছে, তার হোটেলে সামনে বিশাল বড় গাড়ি রাখার গ্যারেজ, যেখানে সব বড় বড় সেলিব্রিটিরা আসে, সে কিন্তু গরিব মানুষ নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেই লোকটাই যে কিছু বলেনি, সেই লোকটা যে তাকে এমনি বলে যেমন তাকে মারধর করে নিয়ে যে গুন্ডাগার্দি করেছে, এই জিনিসটা কতটা যৌক্তিক আমি সেই ভিডিওতেও বলেছিলাম, এবং এখনও সেই প্রশ্নটাই রাখতে ইচ্ছা হলো আমার, ঠিক আছে। বাট হ্যাঁ, অবশ্যই আমি এই মারধর করার বিষয়টাকে কখনো সমর্থন করি। তো এই কটা জিনিসই আমার ছিল, যেটা বলার ছিল, যে শাস্ত্রী কিন্তু এবারে পুজো বেশ অনেকটা চাপে আছে। সবসময় যে মিঠুন চক্রবর্তী এই নামটা দিয়ে সিনেমা বেরিয়ে যাবে সেইটা কিন্তু নয়, তার জন্য অনেক সিনারিও দরকার, অনেক সিচুয়েশনস দরকার, প্লাস প্রমোশনাল স্ট্র্যাটেজি, অনেক কিছু লাগে, যেগুলো এইবারে শাস্ত্রীর ক্ষেত্রে কিন্তু মিসিং আছে বলে আমার মনে হয়। তো আপনারা এই ব্যাপারে কী মতামত জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।